ফোর্স দিয়ে ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে হয়? Absolutely not. যে কোনো ভেক্টর কোয়ান্টিটি দিয়েই ভেক্টর ডায়াগ্রাম ড্র করা যায়। ফর এক্সাম্পল, velocity is also a vector quantity. Velocity vector quantity হলে velocity ইউজ করে আমি চাইলে ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে পারবো। গাইস, কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? Yes, sir. Yes, sir. Okay. And you can clearly see 1.5 meter per second এই ডাইরেকশনে আর 1.1 মিটার পার সেকেন্ড এই ডাইরেকশনে। তাহলে আমি যদি টিপ টু টেইলে কানেক্ট করে দিই, ওকে, বা যদি এভাবে দিতাম, ইউ টেল মি, তাহলে এই দুইটার রেজাল্টেন্টটা তোমার কমন সেন্সে দেখি কি বলে, কোন ডাইরেকশনে হওয়া উচিত? এই দুইজনের রেজাল্টেন্ট কোন ডাইরেকশনে হওয়া উচিত এভরিওয়ান? স্যার মিডল দিয়ে। Sir, middle. Exactly. Through the middle. Through the middle, of course, and a bit inclined towards the longer one. যেটা বড় হবে সেটার দিকে সামান্য ইনক্লাইন্ড হবে। এখন এইটা বের করার জন্য what we can do is এটাকে টেনে এখানে লাগাই দিতে পারি। দিয়ে দিলে you can clearly see this becomes a right angle triangle, তাই না? আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়ে যায়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে এই রেজাল্টেন্টটা বের করব কি ইউজ করে এভরিওয়ান? হোয়াট ডু আই ইউজ টু ফাইন্ড আউট Pythagoras Pythagoras theorem. Pythagoras theorem, exactly. So this is 1.5 and this is 1.1. So 1.5 আর 1.1 এর এই জিনিসটা কত আসবে? 1.5 স্কয়ার প্লাস 1.1 স্কয়ার রুট ওভার অ্যানসার 1.86 meter per second. square root over answer that gives me 1.86 meter per second. And you might be wondering, okay, fine, সুন্দর তো, আমার কাজ হয়ে গেল। No, if this is a 3-mark question, you only get 2 for this. What is for? Exactly, absolutely right. Velocity being a vector quantity, অবশ্যই 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 ডাইরেকশন লাগবে। আর ভেলোসিটি বলো, ফোর্স বলো, বা যে কোনো ভেক্টর কোয়ান্টিটি ফর দ্যাট ম্যাটার, এর ডাইরেকশন আমরা বের করি অ্যাঙ্গেল দিয়ে। তাহলে I need to find out the angle, this angle to the horizontal. tan theta. We have to use Exactly. tan formula. তাহলে কিভাবে করতে পারি? tan theta So opposite equal by to adjacent. opposite by adjacent. এখানে এটা করলে থিটার ভ্যালু কত আসে? So 53.74 degrees. 53.7 এতটুকু চলবে ডিগ্রি। Is clear পুরোপুরি? Yes, sir. প্লিজ মাথায় রাখো, যখনই ভেলোসিটি বের করতে বলবে অলওয়েজ 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 উইদাউট এন এক্সেপশন আমার সাথে এই অ্যাঙ্গেলটাও বের করে দিতে হবে। ওকে, এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যখন থাকে ইটস ভেরি ইজি, নো প্রবলেম। বাট হোয়াট ইফ ইটস নট ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? প্রত্যেকবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে মানে একদম অ্যাজ সিম্পল as it gets, আমি জাস্ট পাইথাগোরাস থিওরেমে বসাই দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে, রাইট? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে বসে থাকলে। Yes, sir. বাট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি না হয় আমার ভেক্টরটা অ্যারেঞ্জ করার পরে, হোয়াট ডু আই ডু দেন? দিস ইজ ওয়্যার স্কেলড ভেক্টর diagram comes in. Sine rule, cosine rule are not in our syllabus. That's the thing. Sine rule বলো, cosine rule বলো, এগুলো আমাদের সিলেবাসে নাই। Now, a bird is flying due west. West হলো to the left with a velocity of 5 meter per second. A strong wind blows with a velocity of 10 meter per second, 40 degree east of north. Guys, এটা মানে বুঝছো? 40 degree east of north মানে কি? এটা যদি আমার লাইন হয় নর্থ, নর্থ থেকে 40 ডিগ্রি টু দ্য রাইট, বিকজ ইস্ট হইলো আমার রাইটের দিকে। আর যদি ওয়েস্ট অফ নর্থ বলতো তাহলে 40 ডিগ্রি কোন দিকে দিতাম? লেফট সাইডে। লেফট সাইডে, এক্স্যাক্টলি। এই যে জাস্ট লাইক দিস, এটা আমার নর্থ, 40 ডিগ্রি ইস্ট অফ নর্থ would be this, আর 40 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ would be somewhere over here. আচ্ছা, I don't have a protractor with me right now. এজন্য আমার একটু আরবিট্রারি ভ্যালুস দিয়ে দেখাইতে হবে, কিছু করার নেই স্যার, আই এম সরি। If I had a protractor অনেক ইজি হয়ে যেত আমার জন্য, but unfortunately I don't have a protractor handy right now. দেখো,
a bird is flying due west with a velocity of 5 meter per second. So প্রথমেই what you'll have to do is you have to do the scaling first. সবার আগের কাজ হলো তোমার স্কেলিংটা করে নেওয়া। স্কেলিং করে নেওয়া বলতে আমরা কি বোঝাচ্ছি? স্কেলিং করে নেওয়া বলতে আমরা বুঝি যে কত সেন্টিমিটার ইন দ্য গ্রাফ পেপার রিয়েল লাইফের কত মিটার পার সেকেন্ডকে রিপ্রেজেন্ট করে। I repeat, কত সেন্টিমিটার ইন দ্য গ্রাফ পেপার রিপ্রেজেন্টস কত মিটার পার সেকেন্ড ইন রিয়েল লাইফ। 1:1 ও করতে পারো তুমি এখানে, অথবা 2:1 ও করতে পারো। গাইজ এগুলার মানে বুঝতেছো? 1:1, 2:1 এগুলা যে বললাম। So 2 meter per second is 1 centimeter or 2 centimeters is 1 meter per second. Correct, absolutely right. আমি যদি 1:1 স্কেলিং করি, if my scaling is 1:1, তাহলে 1 centimeter would represent 1 meter per second. দেখো বুঝছো নাকি আমার কথাটা? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে গ্রেট। তাহলে আমাকে বলছে বার্ড ইজ ফ্লাইং ডিউ ওয়েস্ট, ওয়েস্টে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ডে। তাহলে আমার এগুলাকে যদি আমি এক একটাকে ইসের গ্রাফ হিসেবে কনসিডার, সরি, এক একটা ডিভিশনকে, লার্জ ডিভিশনস গুলাকে 1 সেন্টিমিটার ধরি, ধরাধরির কিছু নাই, এটা গ্রাফ পেপার 1 সেন্টিমিটারই হয়, সেন্টিমিটার গ্রাফ পেপার যদি হয়। তাহলে কত মিটার ওয়েস্টের দিকে যাচ্ছে? 5 মিটার, 5 মিটার পার সেকেন্ড। 1 2 3 4 5, 5 মিটার পার সেকেন্ড গেল। গাইস দেখো তো এটা ক্লিয়ার তাহলে নাকি? 2:1 করা উচিত না স্যার? নাহলে তো আমাদের গ্রাফের ইউটিলাইজেশন হয় না 70% এর মতো। That is not necessary. স্কেল ভেক্টর ডায়াগ্রামে ওই যে 70% গ্রাফ পেপার, ওটা হলো আমরা যখন গ্রাফ প্লট করব, we are not plotting any graph, we are drawing a diagram, this is not a graph. আচ্ছা স্যার। বুঝছো? had this been a graph তখন একটা ইস্যু হইতো, গ্রাফ না তো এটা, গ্রাফ পেপার ইউজ করতেছি, but we are not drawing a graph. তারপরে 10 সেন্টিমিটার, a strong wind blows with a velocity of 10 meter per second. 10 meter per second কে রিপ্রেজেন্ট করবে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। 10 10 মিটার পার সেকেন্ড, এটা ধরলাম 10। এগেইন আরবিট্রারি ভ্যালুস গাইস, তার কারণ আমার কাছে প্রোটেক্টর নাই, প্লাস রুলারও নাই। এটা যদি আমি 10 এ যাই, you know what, actually I can find out 10 from here. 1 2 3 4 5 6 7 8 9 10, বাহ কেমনে মিললো? ফাইন, দিস ইজ 10 মিটার পার সেকেন্ড। কিন্তু 10 মিটার পার সেকেন্ড এটা তো নর্থ হইলো, আমাকে তো নর্থ বলে নাই, আমাকে কি বলছে বলো তো? 10 মিটার পার সেকেন্ড So east of north. 40 ডিগ্রি, ধরো 40 ডিগ্রি। নর্থ ইস্ট বললেই হয় না? হ্যাঁ আমি তো বানাই নাই এটা, এখন কোয়েশ্চেন পেপারে যেটা বানাইছে এটাতে ফলো করতে হবে আমাদের। দিস ইজ 40 ডিগ্রি ইস্ট অফ নর্থ। আমি যদি একদম আরো দিতাম তাহলে 45 ডিগ্রি হতো, 45 ডিগ্রি না, 40 ডিগ্রি ইস্ট অফ নর্থ। আমি অ্যারোস গুলা দিয়ে দেই, 2:1 করলে এই পার্টটা গ্রাফের বাইরে চলে যেত, এই জন্য 2:1 করে নেই। আর যখন আমি লিখবো, লেখার সময় সব সময় কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুজ লিখতে হবে, ডোন্ট রাইট সেন্টিমিটারের পার্টটা। এটা 5 মিটার পার সেকেন্ড ছিল, তোমার 5 মিটার পার সেকেন্ডে লিখতে হবে। দিস ইজ 5 মিটার পার সেকেন্ড and this would be 10 মিটার পার সেকেন্ড। গাইজ এত ক্লিয়ার তো সবার? Yes, sir. Yes, sir. কিন্তু এখনো কিন্তু আমার প্রপার কাজ হয় নাই। হোয়াট ইজ দ্য রুল? মনে করে দেখো তো একটু। ভেক্টর ডায়াগ্রাম বানানোর জন্য what do we do? টিপ টু টেল কানেক্ট করি না? Yes, sir. Tip to tail. Yes, sir. Exactly. I have to arrange it tip to tail. তুমি ওর টিপের সাথে ওর টেল দিতে পারো, or ওর টিপের সাথে ওর টেল দিতে পারো, আপ টু ইউ। দিস ইজ আরবিট্রারি গাইজ, এটা পুরোপুরি তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। তো আমার ইচ্ছা হলো আমি ওকে উঠায় এনে ওকে ধরে এই জায়গায় বসায় দিব। And when I do that, একটা সেকেন্ড, যখন ওকে এনে আমি এই জায়গায় বসায় দিচ্ছি, দেখো তো তখন তো আর ওর এক্সিস্টেন্স নাই, ও বাদ।
তাহলে এই ভ্যালুটা কত হবে? 10 meter per second. meter per second. 10 meter per second. And guess what? এই দুইটা যদি এক ডাইরেকশনে হয়, this will be in the opposite direction. This is my resultant. This is the resultant velocity. আরো কোন দিকে হবে? স্যার রেজাল্টেন্ট অপোজিট ডাইরেকশন কেমনে বুঝলাম? এই লুপের অপোজিট ডাইরেকশন কোশ্চেনেই বলছে আমার রেজাল্টেন্ট ভেলোসিটি বের করতে। অ্যাকচুয়াল ভেলোসিটি তাহলে কোন দিকে হবে? এদিকে তাকাও, ডিরেকশনটা অপোজিট হবে। ওয়েট, আর এইটা আমার 10, এটা 5, এটা 10, তাহলে 5 আর 10 এর মাঝামাঝি দিয়ে যাবে না? ও ইয়েস স্যার, বুঝছি। ইয়েস স্যার, বুঝছি স্যার। This one. এবার বুঝছো? ইয়েস স্যার, বুঝছি। আর আমি যদি এটাকে ট্রান্সলেট করে এই সাইডে না আনতাম, আমি তো তাহলে বুঝতামই না যে এই লাইনটা কত দূর পর্যন্ত নিব। এটা নাওয়াতে নাও আই আন্ডারস্ট্যান্ড কত দূর পর্যন্ত নিতে হবে। ডান। আচ্ছা, দেন হোয়াট ডু উই ডু? আই উইল মেজার দিস। খেয়াল করে দেখো, রুলার দিয়ে মেজার করলাম, রুলার দিয়ে মেজার করে একটা সার্টেন সেন্টিমিটার আসবে। তাহলে 1 সেন্টিমিটার যদি 1 মিটার পার সেকেন্ড ধরে রাখি, গেস হোয়াট? আমার যত সেন্টিমিটার আসবে তত মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ মাই অ্যান্সার। স্যার এই জন্য আমাদের গ্রাফ পেপারে করতে দিছি যাতে মেজার করতে অফ কোর্স এটা গ্রাফ পেপারে করতে হবে। ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু দিস ইন দ্য গ্রাফ পেপার। গাইস, এটা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমি যদি এটা এভাবে দেখায় রাখি এটা কোনো হেল্প হবে না। সেম গোজ উইথ দিস ওয়ান। এটা আমি দেখাই দিচ্ছি, বাট ইউল হ্যাভ টু কমপ্লিট দিস। এভরিওয়ান মাস্ট কমপ্লিট দিস। আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আগের অ্যাসাইনমেন্ট খুবই অল্প মানুষ কমপ্লিট করছে। এভরিওয়ান, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড যে একটা কাজ দিচ্ছি, কাজটা তোমরা ঠিক মতো করতেছো না। এ লেভেল শুরুর থেকেই তোমরা এখন খেলা শুরু করে দিছো। দিস উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ এক্সামের কিছুদিন আগেই। তখন দেখবা যে কিচ্ছু শেষ হয় নাই, সবকিছু জমাট বেঁধে আছে। এক্সামে যাবা, এক্সাম দিবা, একটা বাজে রেজাল্ট আসবে তখন। এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্স উইথ আ লট অফ স্টুডেন্টস। ফার্স্ট দিন থেকে সিরিয়াস থাকে না, মনে করে আর ও লেভেল তো 7 দিন পড়ছিলাম, এ লেভেল 10 দিন পড়বো। 10 দিন পরে ইউ ওয়ন্ট গেট এনিথিং বেটার দেন আ ই অর আ ইউ। তোমার একদম প্রথম দিন থেকে আপ টু ডেট থাকতে হবে। এটা প্লিজ একটু মাথায় রাখো, তোমাদের জন্যই বলতেছি। নাও, forces of 19 Newton and 60 Newton act on a box at angles to the horizontal 7 and 74. Construct a scaled vector diagram on the graph paper to determine the resultant of the two forces. একটা 16, একটা 19, একটা 74, 16 টা 74 আর 19 টা 7. Fine. Let's do something. এটা যদি না বুঝো প্লিজ আমাকে জিজ্ঞেস করো এখনই। এটা তোমরা ইসে কমপ্লিট করবা, গ্রাফ পেপারে সবাই কমপ্লিট করবা এটা উইথ ইয়োর প্রোট্রাক্টর এন্ড রুলার। Everyone, check this out. স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ারলি? Yes, sir. Yes, sir. ওকে, ভ্যালুজ আপাতত না দিলে হবে। লেটস সে প্রথমটা 74 ডিগ্রি, 74 ডিগ্রি, 73.6 which is very close to 74, আর এটার ভ্যালু হলো 15.8 which is around 16. এখানে এক্স্যাক্টলি ভ্যালু তো আমি মিলাতে পারবো না, তখন এটা এরকম ব্লক ইটস নট ইন মাই হ্যান্ডস। আর সেকেন্ডটা হলো তোমার 19, এই ভ্যালুটা হলো তোমার 19.6 দিলে হবে না, 18.7 which is close to 19, আর এটার অ্যাঙ্গেল হবে হলো আমার 6 আর 9, তাহলে closer to 7 হলো 6 then 9. ফাইন, somewhat like this. এই দুইটা ভ্যালুজ লাগবে না, জাস্ট মনে করো যে কোশ্চেনের ভ্যালু দাও আমি সেই ভ্যালু নিছি। এই ভ্যালু আর এই ভ্যালু থাকলে, if you look at the question, এই যে দুইটা
ক্যান ইউ টেল মি তোমার কমন সেন্স কি বলে এই দুইজনের রেজাল্টেন্টটা কোন জায়গা দিয়ে যাবে? এনি আইডিয়াস এভরিওয়ান? এই দুইজনের রেজাল্টেন্টটা কোন দিকে হবে? মিডল দিয়ে অফ কোর্স আউটসাইড না দুইটা, তাইলে মিডলে তো হবেই, কিন্তু মিডল কি একদম মিডল নাকি একটু একজনের দিকে ইনক্লাইন্ড হবে? ক্যান ইউ টেল মি? 19 এর দিকে 90 নিউটনের দিকে ইনক্লাইন্ড হবে। একটু 19 এর দিকে ইনক্লাইন্ড হবে, ডেফিনেটলি একটু 19 এর দিকে ইনক্লাইন্ড হবে, একদম পারফেক্টলি মিডল দিয়ে যাবে না, একটু 19 এর দিকে। এন্ড গেস হোয়াট, আমি যদি এই জিনিসটাই এখানে দেখতে চাই, এই দুইটার সাম মানে রেজাল্টেন্টটা, দিস ইজ হোয়াট ইট গিভস আস। আর এটাকে নিয়ে আসি এই জায়গায়, নিয়ে আসলেই গেস হোয়াট, আমি যদি এখন ওকে টিপ টু টেল করি, ওর টিপের সাথে ওর টেল কানেক্ট করি, ইউল সি ইট গিভস এ পারফেক্ট ম্যাচ। এবার কি বুঝছেন? Yes, sir. জি This স্যার, is what- তারপর স্যার স্কেল দিয়ে যেটা আসে সেটাই আমার ফোর্সটা হবে না? এক্স্যাক্টলি, তুমি যদি 1:1 স্কেলিং নাও তাহলে তোমার সেটাই ফোর্স হবে, তোমার স্কেলিং এর উপরে তো ডিপেন্ড করে। তুমি যদি 1:1 নাও লাইক দিস, যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 নিউটন, তোমার স্কেলিং যদি 1:1 হয়, লেটস সে এটা তোমার আসলো 17 বা 18 হোয়াট এভার ইট ইজ, যত সেন্টিমিটার আসবে তত নিউটন তোমার অ্যান্সার। বাট তখন কিন্তু তোমার কাজ শেষ হবে না, সামথিং ইজ মিসিং। ক্যান ইউ টেল মি? তোমার কিন্তু সাথে ডিরেকশন স্যার, ডিরেকশন। ডিরেকশনে যেতে হবে, অ্যাঙ্গেলও বের করতে হবে। এক্স্যাক্টলি, ইউ নিড টু ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল অ্যাজ ওয়েল। ওটা তুমি প্রোটেক্টর দিয়ে ডাইরেক্টলি মেজার করে দিতে পারো, নো প্রবলেম, বিকজ ইউ আর ইউজিং দ্য প্রোটেক্টর। এভরিওয়ান, স্কেল ভেক্টর ডায়াগ্রামের কনসেপ্ট কি ক্লিয়ার সবার? Yes, sir. Okay, বিতে আসি। বিতে একটু vectors, nothing to do with scale vector diagram, just the vectors. A force of 45 Newton is applied to the box at an angle of 30 degree to the ground as shown. Complete the free body force diagram for the box. Assume the surface of the ground is not smooth. Grounded surface not smooth was a hint for you all. Not smooth. আচ্ছা, আমাকে বলছে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকতে। একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, this is at an angle, I get it, this is at an angle, but please remember and everyone bear this in mind, একটু ওয়েট করো, কথা বলো না কেউ, হ্যাঁ একটু ওয়েট। হ্যাঁ, এই যে ফোর্সটা একটা অ্যাঙ্গেলে আছে, এই ফোর্সের কিন্তু দুইটা কম্পোনেন্ট হবে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট, একটা আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাই না? একটা হরিজন্টাল কম্পোনেন্ট, একটা আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখন ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকার সময় ডু আই অলসো শো দ্য কম্পোনেন্টস? ইয়েস অর নো এভরিওয়ান? তোমরা কি বলো দেখি? না স্যার, নো, নেভার। Always remember, free body force diagram আঁকার সময় we never show the components, we only show the values of the forces. শুধুমাত্র ফোর্সের ভ্যালুস গুলো দেখাবো, আমরা কিন্তু কম্পোনেন্ট দেখাই না। Assume the surface of the ground is not smooth, তাহলে সবথেকে অবভিয়াসটা, যার কেউ নাই ওর কি আছে? ওয়েট। Wait. ওর ওয়েট যে অ্যাক্ট করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর যেহেতু নট স্মুথ বলছে, সামথিং এলস ইজ দেয়ার অ্যাজ ওয়েল। Friction. 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 Exactly. You have friction. Okay. আমাকে বলছে পার্ট সি তে, এটা তোমরা করবে অফ কোর্স এখন, ডিটারমাইন দ্য নরমাল কন্টাক্ট ফোর্স অফ দ্য গ্রাউন্ড, ফোর্স অফ দ্য, বাবা কে জানি কথা বলতেছো, মাইক্রোফোনটা মিউট রাখো একটু সবাই। ওকে, ডিটারমাইন দ্য নরমাল কন্টাক্ট ফোর্স অফ দ্য গ্রাউন্ড অন দ্য বক্স। নরমাল কন্টাক্ট ফোর্স মানে হলো, ইউ জাস্ট কল দিস আর, এই আর এর ভ্যালুটা বের করতে হবে, একটু ট্রাই করবা প্লিজ। আর ম্যাসের ভ্যালু কি গিভেন? জি তো স্যার, নিচের দিকে দাও। নিচে স্যার, নিচে দেওয়া আছে বি পার্টে। হ্যাঁ, ম্যাস অফ দ্য বক্স হলো 40 কেজি। এটা একটু নিচে করো তো দেখি সবাই, আমি তো করে দিব ডেফিনেটলি, বাট আই রিয়েলি ওয়ান্ট ইউ অল টু ট্রাই, একটু করো এটা সবাই। চার মার্ক দিছে, অফ কোর্স देयर আর ফিউ লেয়ার্স, একটু ট্রাই করো, ট্রাই করলে পারবা।
স্যার অ্যানসার কি 16.7 নিউটন আসে? স্যার আমার আসছে 16.74. 16.8 কারেক্ট। গুড, আমাকে দেখা দিচ্ছি এখন, সবাই খেয়াল করে দেখো। এই যে আমার $45 নিউটন, ওর তো দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে যাবে, একটা হরিজন্টাল, একটা আমার ভার্টিক্যাল। সো আমি যদি হরিজন্টাল কম্পোনেন্টের দিকে যাই, খেয়াল করো, আমি যদি হরিজন্টাল কম্পোনেন্টে যাই, আমার কিন্তু হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে, দিস ইজ 30 ডিগ্রি। তাহলে এই কম্পোনেন্টটার নাম কি হবে? দিস উইল বি 45 cos 30, which I don't need, but I do need this one. এই কম্পোনেন্টটার নাম কি হবে বলতে পারবা? This is 45 45 sin 30. 45 sin 30, আর উপরে তো আমার এই আর আছেই, আর নিচে হলো আমার ওয়েট, ওয়েটের ইকুয়েশন উই অল নো, ইটস mg। দেখো তো ভার্টিক্যালি all the forces are balanced because ও তো ভার্টিক্যালি মুভই করতেছে না, যেহেতু ভার্টিক্যালি কোনো মোশন নাই, ভার্টিক্যালি সবগুলা ফোর্সেস আমার ব্যালেন্স, তার মানে আর প্লাস এই ফোর্সটা 45 sin 30 is equal to আমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ডের যে ফোর্সটা, দ্যাট ইজ mg। ম্যাসের ভ্যালু জানো, জি এর ভ্যালু জানো, যারা পারতেছিল না এখন একটু করে বলো তো কত আসে আমাকে? 16.74 নিউটন। $16.7, correct. Guys, please ask me, এটা নিয়ে আর কার কোনো কনফিউশন আছে নাকি? স্যার ফ্রিকশনের অ্যারোস গুলো কি ম্যাটার করবে যে কত বড় দিব? একটা সার্টেন সেন্স তো ম্যাটার করবেই, এই সেন্সে যে এই কম্পোনেন্টসটা আমাকে কি বলছে স্টেডি স্পিড নো স্যার। বলে নাই, তাহলে ম্যাটার করবে না। ওকে স্যার। স্টেডি স্পিড বললে তখন তোমার এই কম্পোনেন্টের ভ্যালু আর এই কম্পোনেন্টের ভ্যালু মানে লেন্থ গুলা সেম থাকতে হইতো। ডান এভরিওয়ান? তাহলে নেক্সট Can সেশন you যাই। explain why you wrote r plus 45 sin 30? অফ কোর্স, আর তো ভার্টিক্যালি আপওয়ার্ড, আর এইটা এই অ্যাঙ্গেলে পুল করার কারণে, এই ফোর্সটা দিয়ে এই অ্যাঙ্গেলে পুল করার কারণে এই ফোর্সের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট তো ক্রিয়েট হয়ে যাচ্ছিল। আর তো অলরেডি দেয়ার, অন টপ অফ আর there is another component, সেটা কি 45 sin 30। Understood, sir. Thank you. তাহলে আর প্লাস 45 sin 30 এরা দুইজন মিলে কাকে ব্যালেন্স করতেছে? এই ওয়েটকে। আর কনফিউশন আছে কোনো? No, sir. Understood. Thank you. ওকে গুড। আচ্ছা, এটা শেষ হয়ে গেলে এক্সামের জন্য আরেকটা ওয়ার্কশিট আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট, গিভ মি আ ফিউ সেকেন্ডস প্লিজ।
গাইস আজকে যে নেক্সট ওয়ার্কশিটটা আমরা দেখবো সেটার নাম হলো লজ অফ মোশন। এটা অলরেডি ইউনিট 1 এর ওয়ার্কশিটস আমি আপলোড করে দিয়েছি, তোমরা যদি চাও ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো। আইল গিভ ইউ 2 মিনিটস, একটু তাড়াতাড়ি করো খালি। এটাও এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। স্যার এগুলো কমপ্লিট করে কি কোনো জায়গায় সাবমিট করা লাগবে? হ্যাঁ আমি তো দিচ্ছি তোমাদেরকে সাবমিট করতে, তোমরা তো সাবমিট করতেছো না। আমি স্যার জানতাম আমি আমিও জানতাম না স্যার। আমিও জানতাম না যে সাবমিট ও আমিও জানতাম না। তাহলে আমি বুঝবো কেমনে? আমি তো চেকও করতে পারতেছি না। কেউই জানতাম না স্যার। স্যার কেউই জানতো না মনে হয় স্যার। ফাইন ফাইন ফাইন, তাহলে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে সাবমিট করতে হয়। স্যার আপনি ডেডলাইন দেন নাই তো, তাই ভাবছি দিতে হবে না। সিরিয়াসলি দাঁড়াও, আমি আরেকটা অ্যাসাইনমেন্ট ওপেন করতেছি। 3টা স্টেপ তোমার, ঠিক আছে? এই এসভিডিটা পরে, আগে এটা সাবমিট করো। এটা হলো লজ অফ মোশনের ওয়ার্কশিট, না অ্যাকচুয়ালি দুটো একসাথে করো। এসভিডি মানে স্কেল ভেক্টর ডায়াগ্রাম এন্ড লজ অফ মোশন ওয়ার্কশিট। এটা ডেডলাইন দিচ্ছি আমি আনগ্রেডেড, আর ডেডলাইন দিলাম আমি আজকে 2 তো এক্স্যাক্টলি 1 উইক ফ্রম নাও। অ্যাকচুয়ালি নো, ফ্রাইডে সানডের ভিতর সাবমিট করবো। এটা 1 উইকের কাজ না, এটা সানডেতে এক্সামের আগে। তাহলে তোমার এক্সামের প্র্যাকটিসটাও হয়ে যাবে। তোমরা এক্সাম দিতে থাকবা জুমে থেকে, এন্ড আইল বি চেকিং ইওর স্ক্রিপ্টস। সানডে দিলাম 4th অফ জুলাই। তোমাদের এক্সামও কি 4th অফ জুলাইতেই? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের টাইম হলো ক্লাস 3টা থেকে, রাইট? 3 PM 3 PM ডান। এসভিডি এন্ড লজ অফ মোশন দুইটা অলরেডি ওয়ার্কশিটে আপলোড করা আছে, আর তোমরা অ্যাসাইনমেন্টটা এখানে সাবমিট করবে। আমি অ্যাসাইন করে দিচ্ছি, দেখো তো তোমাদের কাছে নোটিফিকেশন যায় নাকি। স্যার আপনি এখন যে দুইটা আপলোড করতেছেন ওটা একসাথে সাবমিট করতে হবে? একসাথে সাবমিট করবা, এক্স্যাক্টলি এক পেজটা একসাথে সাবমিট করবা। আর প্লিজ মেক শিওর ইউ ডু দিস অন ইওর গ্রাফ পেপার। এসভিডি আর লজ অফ মোশন। এসভিডি এন্ড লজ অফ মোশন। আজকে আমরা লজ অফ মোশনে চলে যাব। আজকে লজ অফ মোশনের ওয়ার্কশিটটা করব। গাইস ডাউনলোড করা প্রিন্ট করা শেষ সবার? তাহলে স্টার্ট করি। জি স্যার। ইয়েস স্যার। Okay, দেখো question 1. The diagram shows 3 passengers sitting on a train that is traveling at a high speed in the direction shown. কোন দিকে যাচ্ছে? To the right. Seat belts are not used on trains. ট্রেনের ভিতরে মানুষরা সিট বেল্ট ইউজ করে না। With reference to one of Newton's laws of motion, explain why seat C is okay. Seat C is the safest seat for passenger to be sitting on in the event of a rapid deceleration. You may assume that the seats all remain fixed firmly to the floor and do not break. Seats break করবে না। তুমি খেয়াল করে দেখো, আমি যদি A কে বাদ দিতাম, if I remove A, তখন সিট B আর সিট C এর ভিতরে কোনো ডিফারেন্স আছে? নো স্যার। না। তাহলে why is seat B also unsafe? That is because of the person sitting in seat A. হঠাৎ করে যদি ব্রেক করে, what will happen is, খেয়াল করে দেখো, this guy will keep on pushing on the seat backward. ব্রেক করলেই ও তো সামনে যেতে থাকবে, সামনে তো না সরি পিছনে যেতে থাকবে, toward the right. তাহলে this person will keep on pushing on the seat backward. This person will also keep on pushing on the seat backward. This is the action. Every action has an equal and opposite reaction. Actionটা হলো person pushing on the seat backward, person pushing on the seat backward. আর এটা রিঅ্যাকশনটা কি হবে? Seat pushing on the person forward, seat pushing on the person forward. You tell me. ওদের ডাইরেকশন অফ মোশন কোন দিকে? স্যার রাইটে। ডাইরেকশন অফ মোশন হলো আমার রাইটে। ডাইরেকশন অফ মোশন to the right. But যদি জাস্ট ওর উপরে খেয়াল করো বা ওর উপরেও খেয়াল করো, মোশন রাইটে, বাট এই ফোর্সটা ওর হরিজন্টালি আর ওর উপরে কোনো ফোর্স নাই।
ওর উপর একটা রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্সটা পার্সনের উপরে কোন ডাইরেকশনে? লেফটে। লেফটে। রেজাল্টেন্ট ফোর্স যদি মোশনের অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে, বডিটা কি করে? তোমরা অ্যানসার দাও তো। ডিসিলারেট করে। ডিসিলারেট করে। তার মানে বি আর সি দুইজনকেই এই ফোর্সটা দিয়ে ডিসিলারেট করে। এখানে কোন ল আমি ব্রিং ইন করলাম? নিউটনস থার্ড ল আর সেকেন্ড ল। ডিসিলারেট করে রেজাল্টেন্ট ফোর্সের কারণে, দ্যাট ইজ সেকেন্ড ল। বাট এবার আসো সিট এতে, যখনই ব্রেক করলো এই পার্সনটা বিকজ অফ হিজ ইনার্শিয়া কোন দিকে চলে যাবে বলো তো? রাইটে। টু দ্য রাইট। আর রাইটে যে দিস পার্সন উইল কোলাইড অন or collide with the person on seat B. ও যে একদম ধুম করে ওর সাথে বাড়ি খাবে, ওর গায়ের উপর যেয়ে পড়বে। That's why ও তো আনসেফই, আর ওর কারণে সিট B is also unsafe. স্যার এটা কি র্যাপিড ডিসেলারেশনের টাইমে? Of course, rapid deceleration এর টাইমে। ইনার্শিয়ার পার্টটা বুঝলাম না, তার একটু বোঝানো যাবে? আচ্ছা, তুমি ইনার্শিয়ার পার্ট না বুঝে আমি দেখাই, ঠিক আছে? তাহলে মনে হয় আমার জন্য বোঝানো আর তোমার জন্য বোঝাটা ইজিয়ার হয়ে যাবে। স্যার এইটা ফেড সিমুলেশনে দেখানো যায় না। স্যার এটা একটা ভিডিও আছে না ফার্স্ট ক্লাসে দেখাইছিলেন যে? আরেকটা ভিডিও আছে, দেখাচ্ছি। একটু ওয়েট। Be surprised. Got it. সবাই খেয়াল করো একটু, দেখছো? আবার এরা দুজন কোন সিটের ভিতর আছে বলতে পারবা? কোন সিট? বাস কিন্তু ফরওয়ার্ড যাচ্ছে। বি। স্যার ওর সিট বি তে, স্যার বি তে। না বি তে না তো, এ তে। এ তে। বিকজ ও বাস যাচ্ছে সামনে,
রাইট? সামনে আচ্ছা আচ্ছা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। যদি ব্রেক করে বিকজ অফ দ্য ইনারশিয়া, ওরা কোথায় যেতে থাকবে? সামনেই যেতে থাকবে। সামনে আগাবে স্যার। কিভাবে দেখো? nasty. খেয়াল করছো? বাট দেখো, the person sitting on this seat, this is C. ও ব্যথা পাইছে ঠিকই হঠাৎ করে মাথা পিছনে যাওয়ার কারণে, বাট she remained in her seat. তার কারণ কি? যখন হঠাৎ করে ব্রেক করলো, এই পার্সনটা was pushing down on the seat backward. The seat was also pushing on the person forward. There was a resultant force acting on this person in the opposite direction to her motion, causing her to decelerate. এদের দুইজনকে ডিসিলারেট করানোর মতো কিছুই ছিল না, এদের দুইজন। তখন অপোজিট সিটে তো এটাকে ধরো তুমি সিট এ, যেহেতু কিছু নাই, ব্রেক করার সাথে সাথে ইনার্শিয়ার কারণে দে উইল কিপ অন মুভিং ফরওয়ার্ড এন্ড কোলাইড উইথ দ্য পারসন সিটিং হিয়ার। গেস হোয়াট? এটা কোন সিট? সিট বি। সিট বি, অ্যাবসলিউটলি রাইট, দিস ইজ সিট বি। জাস্ট ইমাজিন করো তো এখানে যদি দুজন মানুষ থাকতো কি হইতো? স্যার কোলাইড স্যার ওর মাথা ফেটে যেত স্যার। এই তো মাথা দিয়ে মাথা, হ্যাঁ, ঘুষা মারতো। দেখো তো পয়েন্টগুলো এখন পুরোপুরি ক্লিয়ার নাকি? স্যার পারসন সিটিং অন সিট সি কি পুশ করতেছে ইনার্শিয়ার কারণে? সিট সি আর সিট বি দুইটাই পুশ করতেছে ইনার্শিয়ার কারণে, অফ কোর্স। নালে কেন খালি খালি পুশ করবে? যখনই হঠাৎ করে ব্রেক প্রেস করলো, দে কিপ অন মুভিং ব্যাকওয়ার্ড, পিছনে যেতে থাকে। পিছনে যেতে যে আমার এই যে সিটের সাথে পুশ করতেছি, তাহলে সিটটাও আমাকে সামনের দিকে পুশ করবে। তিনটা ল, ফার্স্ট লটাকে বলার দরকার নেই, ইনার্শিয়ার কারণে বললেই হবে। সেকেন্ড ল এন্ড থার্ড ল। গাইস দেখো তো একদম ক্রিস্টাল ক্লিয়ার নাকি সবগুলা পয়েন্ট? ইয়েস স্যার। স্যার সিট সি এর পয়েন্ট স্যার আবার একটু বলতে পারবেন? সিট সি এর পয়েন্টটা অফ কোর্স আরেকবার বলবো, শুনো তাহলে। Person in seat C pushes on the seat backward. According to Newton's third law, the seat also pushes on the person forward. There is a resultant force on the person in seat C in the opposite direction to the motion, causing the person to decelerate. Yes sir, বুঝছি স্যার। এটা লিখে দাও না আমাকে দেখি। সিট সি একটা খালি লিখে দাও, আর কিছু লাগবে না। সিট বি আর এ কেন সেফ না সেটা এখন না লিখলে হবে, ইউ নো দ্য অ্যান্সার। সিট সিটা কেন সব থেকে সেফ? আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্য স্ট্রাকচার ইন ইউর অ্যান্সার এভরিওয়ান। একটু লিখে দাও তো আমাকে প্লিজ, আমি ওয়েট করতেছি। চ্যাট বক্সে লিখে দাও আমাকে, রাইট ডাউন ইন দ্য চ্যাট বক্স প্লিজ। আমি মাত্র একজনের অ্যান্সার দেখলাম, বাকিদের অ্যান্সার কই? তাড়াতাড়ি। আমি সবাইকে বললাম সিট সি কেন সেফ, খালি সেটা লিখতে, এ আর বিটা লাগবে না। লাগবে না মানে হলো অ্যাকচুয়াল অ্যান্সার দিবা, এখন লাগবে না সেটা বলছি। সাজিদ তুমি লিখছো সিট সি ইজ পুশিং দ্য সিট ব্যাকওয়ার্ড। সিট তো সিটকে পুশ করে না, পার্সন সিটটাকে পুশ করে। মাসিয়াত তুমি সবকিছু লিখছো, কিন্তু রেজাল্টেন্ট ফোর্সটা আসলো কোথার থেকে? থার্ড লর কথা কিন্তু বলো নাই। রেজাল্টেন্ট ফোর্স তো 0 হয়ে যায় না? সেটা তো একদম লাস্টে যখন থেমে যায়, থামার সময়ের কথা হচ্ছে।
থামার সময় যদি রেজাল্টেন্ট ফোর্স না থাকতো তাহলে তো জীবনে থামতেই পারতো না, চলতেই থাকতো। বুঝছো? না স্যার। কোন জায়গাটাতে প্রবলেম বলো, আমি আবার বলে দিচ্ছি। স্যার রেজাল্টেন্ট ফোর্স 0 কেমনে হয়ে যায় লাস্টের দিকে একটু বুঝতে পারবেন? যখন সবকিছু থেমে গেল তখন পার্সনটা রেস্টে, অ্যাক্সিলারেটও করে না, ডিসিলারেটও করে না। দ্য পার্সন ইজ এট রেস্ট। একটা মানুষ যদি রেস্টে চলে আসে তখন ওর উপর রেজাল্টেন্ট ফোর্স কি হয় তুমি বলো? স্যার 0 হয়ে যায়। 0। হ্যাঁ, একটা রেস্টে থাকলে রেজাল্টেন্ট ফোর্স 0 না? এটা তো একদম ও লেভেল থেকে দেখে আসতেছি আমরা। স্যার বেসিক্যালি একটা ট্রাভেল একটা ডিরেকশনে যাচ্ছে, সেই কারণে একটা রেজাল্টেন্ট ফোর্স ফিল করতেছে। হ্যাঁ, রেজাল্টেন্ট ফোর্স ফিল করার কোনো ইস্যু না। রেজাল্টেন্ট ফোর্স ফিল করতেছে because of this person's The inertia person is is pushing back to the pushing. chair. এক্স্যাক্টলি, পার্সন চেয়ারকে পুশ করলো, এটা হলো অ্যাকশন। এটা রিঅ্যাকশন কি হবে? রিঅ্যাকশনটা হলো চেয়ার তো না, সিটটাও পার্সনকে সামনে পুশ করলো। Yes sir. তাহলে পার্সনটার উপর একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করতেছে in the opposite direction to the motion, causing this person to accelerate, causing this person to decelerate, যেহেতু অপোজিট ডাইরেকশনে। স্যার যখন ডিসেলারেশন হচ্ছে তখন কি হয়? স্লো ডাউন হয়। স্যার দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য পারসন, সেটার কি হয়? there is a resultant force on the person, এই জন্য তো ডিসেলারেট করে। একটা বডি শুধুমাত্র অ্যাক্সিলারেট অথবা ডিসেলারেট তখনই করতে পারে যখন ওর উপর একটা রেজাল্টেন্ট ফোর্স থাকে। রেজাল্টেন্ট ফোর্সটা যদি মোশনের সেম ডাইরেকশনে হইতো তাহলে অ্যাক্সিলারেট, যেহেতু রেজাল্টেন্ট ফোর্সটা মোশনের অপোজিট ডাইরেকশনে এই জন্য ডিসেলারেট। And sir, due to inertia the person is pushing back to the chair, এই কারণে মানে pushing back to the seat, এই কারণে কোনো ইনজুরি হয় না? এক্স্যাক্টলি, কারেক্ট। আচ্ছা স্যার। এবার বুঝছো? স্যার বুঝতে ইনিশিয়ালি পারছি। যখন ট্রেনটা মুভিং তখন কি পার্সনটার উপরে রেজাল্টেন্ট ফোর্স 0 থাকে, মানে সিট সিতে? আরেকবার কখন? সিট সিতে যখন ট্রেনটা মুভমেন্টে থাকে তখন কি মানুষটার উপরে কি রেজাল্টেন্ট ফোর্স 0 থাকে? মুভমেন্টটাকে তোমার ডিফাইন করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু সে রেজাল্টেন্ট ফোর্স 0, ইউ নিড টু ডিফাইন দ্য মুভমেন্ট। স্যার যদি ট্রেনটা আমার যখন চলতেছে, ট্রেনটা চলতেছে তিন ভাবে চলতে পারে, অ্যাক্সিলারেট করতে করতেও চলা, ডিসিলারেট করতে করতেও চলা, কনস্ট্যান্ট স্পিডে চলা, তিনটাই মোশন। যদি কনস্ট্যান্ট স্পিডে চলতে থাকে তখন রেজাল্টেন্ট ফোর্স 0। অ্যানসার পাইছো? জি স্যার বুঝছি। আমি তোমাদের আমি আমার অ্যানসারটা লিখেছিলাম। তোমার নাম বলো একটু। স্যার তাহসিন। তাহসিন। সবার অ্যানসারই পড়তেছি। তাহসিন চৌধুরী। জি স্যার। হ্যাঁ, পড়তেছি তোমারটা। সব ঠিক আছে, খালি এই লেফটের জায়গায় মোর অ্যাপ্রোপ্রিয়েট হতো এটা বলা, রেজাল্টেন্ট ফোর্স ইজ অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডাইরেকশন টু দ্য মোশন, কজিং দ্য পারসন টু ডিসিলারেট। এটা ছাড়া বাকি সবকিছু ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই পার্টটা আমি লিখে দিই, তোমাদের এটা কমপ্লিট করতে হবে এভরিওয়ান, ঠিক আছে? Guys, this should be your approach. পয়েন্টস গুলো দেখো কিভাবে লেআউট করা, আর কিভাবে কোন সিকোয়েন্সে লিখলাম সেটাও দেখো, আর কানেক্টিভিটিটা দেখো যে কোনটার পরে কোনটা লিখলাম পয়েন্টস গুলা। কারো বুঝতে প্রবলেম হলে প্লিজ এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার আপ করে নাও। স্যার আমার একটা কনফিউশন ছিল। বলো। স্যার এখানে আমাদের যে মোশনের এগেইনস্টেই কেন রেজাল্টেন্ট ফোর্সটা অ্যাক্ট করবে? ডিরেকশনের এগেইনস্টেই কেন না, করতেছে তো, করতেছে দেখে ডিসেলারেট করলো। কজ এন্ড ইফেক্ট খেয়াল করি, ও যাচ্ছে কোন দিকে, এই পার্সনটা কোন দিকে যাচ্ছে? টু দ্য রাইট। রাইট, জি স্যার।
ঠিক আছে, এই যে লেখা আছে ডাইরেকশন অফ ট্রাভেল হলো টু দ্য রাইট। এখন এই লোকটা সিটকে রাইটে পুশ করলো, তাহলে সিট ওকে কোন দিকে পুশ করলো? লেফটে। এই দুইটা ডায়াগ্রাম দেখো খালি। দিস ইজ ডাইরেকশন অফ মোশন and this is direction of resultant force. This is direction of motion and this is the direction of resultant force. Resultant force acting in the opposite direction to motion. This is what is causing the body to decelerate. Thank you very much, sir. No problem. স্যার Guys, these are balance. কিন্তু এখানে যেই ফোর্সে সিটটাকে পুশ করতেছে ওই ফোর্সে আবার ফেরত পুশ করার কথা না? সেই ফোর্সই তো পুশ করলো। তাহলে রেজাল্টেন্ট ফোর্স থাকে কেমনে? রেজাল্টেন্ট ফোর্স থাকে, এটা বেলুনের এক্সাম্পল দিয়ে বলছিলাম, তখনও কিন্তু তোমাদের এই সেম কনফিউশন ছিল। দিস আর টু ডিফারেন্ট বডিজ। এটা হলো ম্যান ধরবো নাকি ওমেন? ম্যান দেই স্যার প্রাইড রোল স্যার। ম্যান আর দিস ইজ সিট। ওকে, দেখো ম্যান পুশিং অন দ্য সিট, এই ফোর্সটা কিন্তু সিটের উপরে, তারপরে সিট পুশিং অন দ্য ম্যান সামনে। এই ফোর্সটা কে ব্যালেন্স করার মতো কি কোনো ফোর্স আছে? তুমি বলবে এই যে এটা, নো, এই ফোর্স তো সিটের উপরে। তুমি ম্যানের উপরে কি ফোর্স সেটা দেখো, ম্যানের উপরে শুধুমাত্র এই সিট থেকে যে ফোর্স সেটাই, তার মানে ম্যানের উপরে দিস ইজ দ্য রিজাল্টেন্ট ফোর্স। বুঝতে পারছি। অনেকের ধারণা যে এই দুইটা ফোর্স, এই যে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হইতো, অবশ্যই হইতো যদি এই দুইটা ফোর্সই ম্যানের উপর অ্যাক্ট করতো, অথবা যদি এই দুইটা ফোর্সই সিটের উপর অ্যাক্ট করতো। দিস টু ফোর্সেস আর অ্যাক্টিং অন টু ডিফারেন্ট বডিজ। ডিফারেন্ট বডির উপরে ফোর্স অ্যাক্ট করলে তো এটা কখনো ক্যান্সেল আউট হয় না। সেম বডির উপরে সেম ফোর্স অ্যাক্ট করলে ক্যান্সেল আউট হয়। ওই যে ফার্স্ট ল পেয়ার আর থার্ড ল পেয়ার, ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সেম বডি, ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস অ্যাক্টিং অন টু ডিফারেন্ট বডিজ। এখানে হলো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস অ্যাক্টিং অন টু ডিফারেন্ট বডিজ। দিস ইজ হোয়াট ইজ মেকিং দিস থার্ড ল পেয়ার ফোর্স। সেটা কোশ্চেন বলো। সিটে যে ফোর্সে পুশ করতেছে ম্যানটা কলিশনের সময়, সেই সেম ফোর্সে সিটটা আবার ম্যানটাকে পুশ করতেছে না? অফ কোর্স ফোর্স সেম বাট বডি ডিফারেন্ট দেখে ক্যান্সেল আউট হয় না। এক্স্যাক্টলি, ফোর্সের ম্যাগনিটিউড তো সেম, তো অবশ্যই ফোর্সের ম্যাগনিটিউড সেম। থার্ড ল অনুযায়ী তো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স। থার্ড ল না, থার্ড লতে তো সবসময় ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স হবে। ক্লিয়ার এবার? Okay guys, that's it for today. I'll see you guys on Sunday, and please start preparing for your exam. Take care. Allah Hafiz. Bye bye everyone. Have a nice day. Allah Hafiz, sir.